হ্যাঁ, তো এই ক্লাসেও আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে। চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখেনি। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে হাউ এভার, যাই হোক না কেন, ইভেন এমনকি আফটার ইন্ডিপেন্ডেন্স ইন 1947, 1947 সালে ভারত যে স্বাধীনতা পেয়েছিল, এমনকি সেই স্বাধীনতার পরেও ব্রিটিশ এক্সপ্যাট্রিয়েট মানে কি নির্বাসিত করা, ঠিক আছে, বা এমন একজন ব্যক্তি যে বিদেশে গিয়ে বসবাস করে। তো সেই বলছে যে ব্রিটিশ থেকে আসা যে সমস্ত ফার্মসগুলো আছে, কোম্পানিগুলো আছে, বা যে সমস্ত ব্যবসায়ী সংস্থাগুলো আছে, ডিড নট সাডেনলি, তারা হঠাৎ করে কি করেনি, ফ্রম ইন্ডিয়া মানে ভারত ত্যাগ করেনি, ভারত থেকে চলে যায়নি, সেটাই বলতে চাইছে। ক্লিয়ার? তো গেল, দেখো তো বুঝতেই পারছো ফ্ল্যাগটা দেখে, ব্রিটিশ ফ্ল্যাগ, ইংল্যান্ডের ফ্ল্যাগ। তো কি বলছে দেখো, বলছে যে ক্লোজ মানে কি বন্ধ করা, ডাইভেস্ট মানে কি, ডাইভেস্ট মানে হচ্ছে পরিত্যাগ করা, ডাইভেস্ট মানে হচ্ছে পরিত্যাগ করা, বোঝা গেল। কনসিক্রেট মানে কি, কনসিক্রেট মানে হচ্ছে পবিত্র, আর ডিসঅ্যালাউ মানে অনুমোদন না করা। তাহলে আমাদের হবে কি, হাউএভার ইভেন আফটার ইন্ডিপেন্ডেন্স ইন 1947 ব্রিটিশ এক্সপ্যাট্রিয়েট ফার্মস, ঠিক আছে, ব্রিটিশদের যে সমস্ত ব্যবসায়ী কোম্পানি সংস্থাগুলো ছিল সেগুলো কিন্তু হঠাৎ করে ত্যাগ করেনি ভারতবর্ষ থেকে। ক্লিয়ার? বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হ্যাঁ, এবার কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 2, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, বলছে স্টাডি, বলছে একটা স্টাডি অফ, স্টাডি মানে পড়াশোনা, কি বিষয়ে পড়াশোনা, হেভেনলি মানে স্বর্গীয় যে সমস্ত বডিজগুলো আছে, অস্তিত্বগুলো আছে, সত্তাগুলো আছে, সেইগুলো নিয়ে। স্বর্গীয় সত্তা মানে এখানে আমাদের বিভিন্ন প্ল্যানেট, বিভিন্ন স্টার, ঠিক আছে, তাদের কথা বলা হয়েছে। তো বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, সেই সমস্ত পুরো ইউনিভার্সাল বা সেলেশিয়াল মানে ওই সেই স্বর্গীয় যে সমস্ত বিষয়গুলো আছে, সেই ইউনিভার্সাল বিষয়গুলো নিয়ে, ইউনিভার্সাল যে বডিজগুলো আছে, হেভেনলি বডিজ, তাদের নিয়ে পড়াশোনা, সেটাকে আমরা কি বলবো, ঠিক আছে, তাকে আমরা বলবো, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাস্ট্রোনমি। আর অ্যাস্ট্রোলজি এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না, এটা হচ্ছে জ্যোতির্বিদ্যা, জ্যোতির্বিদ্যা। ক্লিয়ার? তাহলে এই সমস্ত স্বর্গীয় সত্তা, চন্দ্র, সূর্য, আমাদের যে চাঁদ, সূর্য, পৃথিবী, বিভিন্ন যে গ্রহগুলো আছে, অন্যান্য যে স্টারগুলো আছে, তাদের নিয়ে পড়াশোনাকে অ্যাস্ট্রোনমি বলবো, নমি। আর অ্যাস্ট্রোলজি কি, অ্যাস্ট্রোলজি মানে মাথায় রাখবে, লজি মানে লজিক, ঠিক আছে। এই সমস্ত যে সমস্ত গ্রহ, নক্ষত্র, তাদের যে অবস্থান পরিবর্তন, সেই অবস্থান পরিবর্তন নাকি মানুষজনদের ওপরে একটা ইফেক্ট ফেলে। তো এই সংক্রান্ত বিষয় মানে গ্রহ নক্ষত্রের যে অবস্থান পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে মানুষজনের ওপরে কি এফেক্ট পড়ছে, এটা লজিক্যালি যে পড়াশুনোটা, সেই পড়াশুনোটাকে আমরা কি বলবো, অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষ শাস্ত্র বলবো, জ্যোতিষ শাস্ত্র। ক্লিয়ার? আমরা বলতে পারি যে জ্যোতিষ শাস্ত্র। ওকে, তাহলে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজির মধ্যে নিশ্চয়ই গুলিয়ে ফেলবে না। এরপর থেকে আর নিউম্যারোলজি, দেখো অপশন এ কি বলছে, নিউম্যারোলজি মানে কি, নাম্বার থেকে আমরা সংখ্যাতত্ত্ব, মানে দ্য স্টাডি বা এ স্টাডি দ্যাট ডিলস উইথ দ্য সিগনিফিকেন্স অফ নাম্বার, মানে আমাদের নাম্বার, সংখ্যা সংক্রান্ত যে সংখ্যার গুরুত্ব, সেই সংখ্যা নিয়ে পড়াশুনোকে আমরা বলবো নিউম্যারোলজি মানে সংখ্যাতত্ত্ব। আর স্টার গেজিং মানে কি, স্টার গেজিং মানে তারা দেখা, ঠিক আছে, এটাকে আমরা বলবো স্টার গেজিং। তাহলে 2 এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখে না আমরা। কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে, হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 3 বলছে ফ্রাস্ট্রেট মানে কি, দেখো এর অ্যান্টোনিম বের করতে হবে। ফ্রাস্ট্রেট মানে আমরা বলতে পারি যে ব্যর্থ করা, ব্যর্থ করে দেওয়া, বা ব্যর্থ করা, বা বানচাল করা কোনো কিছু। ক্লিয়ার? বানচাল করা। এইবার দেখো ব্যর্থ করা মানে কি, মনে করো কোনো একটা প্ল্যান আমি করেছিলাম, সেই প্ল্যানটা মনে করো আমারই একজন রিলেটিভ, তার উপরে ডিপেন্ড করেছিল প্ল্যানটার সাকসেস। ক্লিয়ার? তো আমি প্ল্যান করেছিলাম, প্ল্যানটা আমার একজন রিলেটিভ
সে কি করেছে, বা মনে করো আমার দাদা, সে সেটাকে বানচাল করে দিয়েছে, ব্যর্থ করে দিয়েছে, মানে প্ল্যানটা কিন্তু নিয়ে আমি আর এগোতে পারবো না। তাহলে ভালো করে বোঝো, ব্যর্থ করে দেওয়া, বানচাল করে দেওয়া। আমার দাদা আমার পরিকল্পনাটাকে বানচাল করে দিল, ব্যর্থ করে দিল, তাহলে আমি কিন্তু পরিকল্পনাটা আর বজায় রাখতে পারছি না, পরিকল্পনাটার সাথে চলতে পারছি না। ক্লিয়ার? এর অ্যান্টোনিম লাগবে। আর্ক মানে কি? আর্ক মানে বিরক্ত করা। সারকামভেন্ট মানে কি? সারকামভেন্ট মানে হচ্ছে পাশ কাটিয়ে চলে যাওয়া বা প্রতারণা করা। ফস্টার মানে কি? ফস্টার মানে হচ্ছে লালন পালন করা। ফস্টার মানে হচ্ছে লালন পালন করা, মানে ধরে রাখা কোনো কিছু। ক্লিয়ার? ফেটার মানে কি? ফেটার মানে আমরা বলতে পারি পায়ের যে বেড়ি বা শিকল পরানো, ঠিক আছে, বা পায়ে বেড়ি পরানো, নাউন বা ভার্ব দুটো হিসেবে ইউজ করতে পারবো। তো ফ্রাস্ট্রেট মানে ব্যর্থ করা, বানচাল করা কোনো একটা পরিকল্পনা। আর একটা কি করছি, আমি বানচাল হয়ে গেল বলে ছেড়ে দিলাম না। ক্লিয়ার? ফস্টার, সেই পরিকল্পনাটাকে আমি আমার কাছে রাখলাম, লালন পালন করছি, ঠিক আছে, মেনটেন করছি। তাহলে ফ্রাস্ট্রেট এর অ্যান্টোনিম কিন্তু ফস্টার হবে। 3 সি উত্তর। ক্লিয়ার? ভালো করে বুঝে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে 3 সি। এবার যাবো নেক্সট 4 দাগ। কী বলছে দেখে নাও, কোয়েশ্চেন নম্বর 4। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 4 কী বলছে দেখো, বলছে ডিড রবি গিভ ইউ। ঠিক আছে, দেখো বলেছিলাম তোমাদেরকে যে ডু, ডাজ, ডিড এদের পরে কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে। দেখো গিভ কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম। প্রশ্ন করছে অবশ্যই, বলছে ডিড মানে পাস্ট টেন্স, রবি গিভ, রবি কি তোমাকে দিয়েছিল, ইউ তোমাকে দ্য ইনফরমেশন, ওই খবরটা, তথ্যটা কি দিয়েছিল। ঠিক আছে, ফোন করে বলছে মনে করো মেয়েটির হাজব্যান্ড, বা হ্যাঁ বলছে কি যে রবি কি তোমাকে ইনফরমেশন দিয়েছিল, আমি তো রবিকে বলেছিলাম। তো এই বাক্যটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। এবার বুঝতে পারছো, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের অবজেক্ট লাগবে। দেখো বাক্যে যদি একটা অবজেক্ট থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, সেই অবজেক্টটা ধরে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। বাক্যে যদি দুটো অবজেক্ট থাকে তাহলে সেই দুটো অবজেক্টকে ধরেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা দেখে নেব, দেখো অবজেক্ট কোনটা। আমরা অবজেক্ট কীভাবে খুঁজে পাবো, ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। আমাদের গিভ হচ্ছে ভার্ব, গিভ মানে দিয়েছিল, তাহলে কি দিয়েছিল, দ্য ইনফরমেশন। তাহলে 1 নম্বর অবজেক্ট হচ্ছে ইনফরমেশন, আর 2 নম্বর অবজেক্ট কি, কাকে দিয়েছিল, ইউ তোমাকে। তাহলে দুটো অবজেক্টকে তো কিন্তু অবজেক্ট ধরেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। দেখি এখানে কোনটা আছে। এবার দেখো প্রশ্ন, আমাদের ভয়েস চেঞ্জে এক্সট্রা ভার্ব আসবে, হেল্পিং ভার্ব আসবে। তো ডিড আছে মানে ডিড তো আমরা রাখতে পারবো না, তো ডিড আছে মানে পাস্ট টেন্সে আমাদের ওয়াজ বা ওয়্যার লাগবে, ওয়াজ বা ওয়্যার। ক্লিয়ার? এটা অবজেক্টের উপরে ডিপেন্ড করবে। অবজেক্ট যদি একটা হয় ওয়াজ, একের বেশি হলে ওয়্যার, যদি ইউ হয় ইউ এর পরে তো অ্যাপ্রোপ্রিয়েট ওয়্যারই বসে। তোমরা দেখে নেবো। ক্লিয়ার? এইবার দেখো সব জায়গাতে দেখছি আমি ইনফরমেশনটা আগে রেখেছি, মানে ইনফরমেশনটাকে অবজেক্ট ধরেছি। আমরা দেখে নিই। প্রথম কথা হচ্ছে 1 দাগেরটা কেন হবে না, হ্যাজ এখানে আসবে না, ডিড মানে ওয়াজ বা ওয়্যার, এই আমি বাদিয়ে দিলাম হ্যাজ দেখে। 2 দাগেরটা দেখি, ওয়াজ একদম ঠিক আছে, ওয়াজ। ইনফরমেশনকে অবজেক্ট ধরেছি, ইনফরমেশন গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, সেই কারণে সিঙ্গুলার, আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলার, তাহলে ওয়াজই হবে। তাহলে ওয়াজ, তারপরে অবজেক্ট আসবে, ওয়াজ দ্য ইনফরমেশন। এবার মেন ভার্বের থার্ড ফর্ম গিভেন, আর যে অবজেক্টটা পড়ে আছে মানুষ অবজেক্ট, তার আগে কিন্তু একটা দেখো এক্সট্রা টু দিয়েছে, টু ইউ বাই রবি, একদম পারফেক্ট। তাহলে দেখো যখন বাক্যে দুটো অবজেক্ট থাকবে, দুটো কি থাকছে তোমার, অবজেক্ট। ভালো করে, ভেরি ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু, বাক্যে যখন দুটো অবজেক্ট থাকবে তখন তুমি যদি যে জিনিসটা একটা বস্তু, ক্লিয়ার, মানে বস্তু অবজেক্টটাকে তুমি যদি মেন অবজেক্ট ধরো, তাহলে যে মানুষ অবজেক্টটা পড়ে থাকবে, দেখবে দুটো অবজেক্ট থাকলে একটা অবজেক্ট, একটা মানুষ অবজেক্ট মানে একটা ব্যক্তি অবজেক্ট থাকবে, একটা বস্তু অবজেক্ট থাকবে। তাহলে বস্তুটাকে তুমি যদি মেন অবজেক্ট ধরো তাহলে মানুষ অবজেক্টের আগে একটা তোমার টু প্রিপোজিশন কিন্তু আসবে। ক্লিয়ার? বোঝা গেল? বস্তুটাকে মেন অবজেক্ট ধরলে মানুষ অবজেক্টের আগে টু হবে, আর যদি মানুষ অবজেক্টটাকে মেন অবজেক্ট ধরো তাহলে এই টুটা আনার কোনো দরকার নেই, যেটা আমরা করবো। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে ওয়াজ দ্য ইনফরমেশন গিভেন টু, এই যে মানুষ অবজেক্টের আগে টু ইউ বাই রবি। বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার। এইবার আমরা ইউকে অবজেক্ট ধরে করলে কি হবে দেখে নেবো। দেখো এখানে হ্যাভ রয়েছে, হবে না, আর ইউ দিয়ে তো শুরু হবে না প্রশ্নবোধক বাক্য। এইবার ধরো আমরা ইউকে অবজেক্ট ধরে করবো, তাহলে কি হবে, ইউ এর পরে কি বসে, ওয়াজ না ওয়্যার, ওয়্যার বসে। তাহলে ডিড আছে মানে পাস্ট টেন্স, আমরা ওয়্যার বসাবো, ওয়্যার, তারপরে অবজেক্ট দেবো ইউ, ওয়্যার ইউ, মেন ভার্বের থার্ড ফর্ম গিভেন, ওয়্যার ইউ গিভেন দ্য ইনফরমেশন, আমি ইনফরমেশন ডট ডট লিখলাম, ইনফরমেশন, তাহলে ওয়্যার ইউ গিভেন দ্য ইনফরমেশন বাই, এবার দিয়ে দেবো কি, রবি, RAVI, লাস্টে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? বোঝা গেল?
তাহলে দেখো মানুষ অবজেক্টটাকে অবজেক্ট ধরলাম, এক্সট্রা কোনো টু আসেনি, কিন্তু বস্তুটাকে অবজেক্ট ধরলে এক্সট্রা টু আসবে। 4-এর ডি বি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নাও, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্টটা মাথায় রাখবে। 5 দাগ কি বলেছে দেখো, বলছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে যেটা ভুলভাবে বানান করা আছে সেই শব্দটাকে আমাদের খুঁজে বার করতে হবে। বলছে শাউট, শাউট মানে কি চিৎকার করা, তো শাউট স্পেলিংটা কি, শাউট স্পেলিং হচ্ছে SHOUT, শাউট, ঠিক আছে। শাউট মানে হচ্ছে চিৎকার করা, তাহলে ভুল আছে দেখো SHO, ওটা পরে দেওয়া আছে, ইউটা কিন্তু আগে দেওয়া আছে, তাহলে এটা ভুল আছে, SHOUT হবে, দেখো লোকটা কিন্তু চিৎকার করছে। তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ব্লুম মানে কি, এই ব্লুম মানে কিন্তু ফোটা, প্রস্ফুটিত হওয়া, ঠিক আছে, বা বৃদ্ধি পাওয়া, উন্নতি লাভ করা। ব্লুম, ফুল ফোটে না, সেটাকে বলি ব্লুম। ব্রুম মানে কি, ব্রুম মানে হচ্ছে ঝাঁটা, যে ঝাঁটা দিয়ে আমরা ঝাঁট দিই। আর গ্লুমি মানে কি, গ্লুমি মানে হচ্ছে অন্ধকারময়, কোনো একটা ব্যক্তি বিষণ্ণ মন মরা হয়ে আছে তাকেও বলবো কিন্তু গ্লুমি, বোঝা গেল। তাহলে গ্লুমি মানে অন্ধকারময় বা বিষণ্ণ। 5-এর এ উত্তর। এবার যাবো নেক্সট 6 কি বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের, ক্লিয়ার। তো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে, ওয়ান একজন ব্যক্তি, হু যে, হ্যাজ যার আছে, পারসিস্টেন্ট মানে একদম অটল, ঠিক আছে, নড়বড়ে নয়, একদম অটল, ঠিক আছে। নিউরোটিক, নিউরোটিক মানে স্নায়বিক, মানে একটা বাতিক আছে, ঠিক আছে, অটল একটা বাতিক। কিসের বাতিক, হ্যাঁ নিউরোটিক, একটা ইম্পালস এবং তার মধ্যে আবেগও আছে, বুঝতে পেরেছো। স্নায়বিক যে আবেগ, একটা অটল স্নায়বিক আবেগ, টু স্টিল চুরি করার, মানে চুরি করার, যার মধ্যে আনকন্ট্রোলেবল ডিজায়ার। সামওয়ান হু হ্যাজ একজন ব্যক্তি যার মধ্যে আছে একটি আনকন্ট্রোলেবল, যাকে অনিয়ন্ত্রণ আর কি, যাকে নিয়ন্ত্রণ করা যায় না, এইরকম একটা অনিয়ন্ত্রণযোগ্য একটা প্রবণতা আছে চুরি করার, তাকে আমরা কি বলবো দেখো, চুরি করে পালাচ্ছে, ঠিক আছে, চুরি না করে থাকতেই পারে না। এই প্রবণতাযুক্ত ব্যক্তিকে আমরা বলবো কি, আমরা বলবো হচ্ছে ক্লেপ্টোম্যানিয়াক, ঠিক আছে, ক্লেপ্টোম্যানিয়াক, ঠিক আছে, ক্লেপ্টোম্যানিয়াক, বি ইজ দ্য কারেক্ট আনসার। চুরি করার প্রবণতাযুক্ত ব্যক্তিকে আমরা বলবো ক্লেপ্টোম্যানিয়াক। ওকে, বাদ বাকি অপশনগুলো দেখে নেবো। আইকনো ক্লাস, দেখো আইকন মানে কি, আইকন মানে কিন্তু মূর্তি, আইকন, আর ক্লাস মানে চূর্ণ করে দেওয়া, ভেঙে দেওয়া। তো একজন মানুষ, ঠিক আছে, যে যে মূর্তি চূর্ণ করে, মনে করো আমরা যে সমস্ত মূর্তিদের বিভিন্ন ভগবান হিসেবে পুজো করে থাকি, তো সেই মূর্তিকে যারা চূর্ণ করে দেয়, যে চূর্ণ করে দেয় তাকে আমরা বলবো আইকনোক্লাস্ট। বা আমরা অন্যভাবেও বলতে পারি যে মনে করো একজন ব্যক্তি অন্য মানুষদের যে বিশ্বাস, বিলিফ, ঠিক আছে, সেই সমস্ত বিশ্বাসগুলোকে আঘাত আনে, হার্ট করে, তাকেও আমরা বলবো আইকনোক্লাস্ট, ঠিক আছে। প্রথাগত যে সমস্ত নিয়ম কানুন আছে মানুষজন মেনে চলে, সেগুলোতে সে বিশ্বাস করে না, তার বিরুদ্ধে কি আঘাত আনে, তাকে বলবো আইকনোক্লাস্ট, ক্লিয়ার। হিপোক্রিট মানে কি, হিপোক্রিট মানে হচ্ছে ভণ্ড, হিপোক্রিটের সিনোনিম আমরা বলতে পারি, দেখবে এটাও দেবে অপশানে, ইম্পোস্টার, IMPOSTER, ইম্পোস্টার মানে ভণ্ড, মানে সামওয়ান একজন ব্যক্তি হু প্রিটেন্ডস, যে ভান করে, টু বি হওয়ার, হোয়াট হি ইজ নট, একজন ব্যক্তি সে ভণ্ড লোক, মানে বাজে লোক কিন্তু ভালো হওয়ার ভান করছে, তাকে আমরা কি বলবো, হিপোক্রিট, ঠিক আছে। এবার কি বলতে দেখো, কনিসার মানে কি, কনিসার মানে কি, হ্যাঁ কনসার বা কনিসার যা বলবো আমরা, মানে হচ্ছে কি, মানে হচ্ছে রসপণ্ডিত, আমরা বাংলায় বলতে পারি রসপণ্ডিত, মানে সামওয়ান হু হ্যাজ নলেজ বা হু ইজ অ্যান এক্সপার্ট, ঠিক আছে, যে একজন অভিজ্ঞ ব্যক্তি। কিসের অভিজ্ঞ, মানে মনে করো গুড ফুড, ভালো খাবারে অভিজ্ঞ, মিউজিকে সঙ্গীতে অভিজ্ঞ, বা বলতে পারি আর্ট, বিভিন্ন শিল্পকলায় অভিজ্ঞ, তাকে আমরা কি বলবো, কনইসার বা কনিসার বলতে পারি আমরা, ক্লিয়ার। তাহলে 6-এর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লেপ্টোম্যানিয়াক। এবার যাবো নেক্সট 7 দাগেরটা কি বলছে দেখো, 7 দাগ কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে, ওয়ান একজন ব্যক্তি হু, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বলছে ওয়ান একজন ব্যক্তি হু হেটস, যে ঘৃণা করে, ইনস্টিটিউশন মানে একটা সংস্থা, অফ ম্যারেজ মানে বিয়ে নামক যে সংস্থাটাই আছে তাকে অপছন্দ করে, ঘৃণা করে, মানে বিয়ে পছন্দ করে না, এরকম ব্যক্তিকে আমরা কি বলবো, এরকম ব্যক্তিকে আমরা বলবো ডি ইজ দ্য কারেক্ট আনসার, মিসোগেমিস্ট, মানে যে বিবাহ পছন্দ করে না তাকে বলবো মিসোগেমিস্ট, মানে বিবাহ অপছন্দকারী ব্যক্তি। ওকে, তাহলে বলবো হচ্ছে বিবাহ অপছন্দকারী, বিবাহ অপছন্দকারী, ক্লিয়ার হয়ে গেল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, বিবাহ অপছন্দকারী, হ্যাঁ এবার কি বলছে দেখো, বাদ বাকিগুলো দেখে নেবো আমরা। বলছে ককেট, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। ককেট মানে কি, ককেট মানে হচ্ছে ছিনাল বলতে পারবো, ছিনাল। ওকে, ককেট মানে ছিনাল, মানে একটা মেয়ে, আ গার্ল হু ফ্লার্টস উইথ মেন, যে
পুরুষদের সঙ্গে ছলনা করে, ক্লিয়ার, তাকে বলবো ককেট, আর তার এই কাজকে ককেট্রি বলে। ওকে, হ্যাঁ, এবার পলিগ্লট মানে কি? পলিগ্লট মানে হচ্ছে বহুভাষী, সামওয়ান হু ইউজেস মেনি ল্যাঙ্গুয়েজেস বা সামওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, যে অনেক ভাষায় কথা বলে বা অনেক ভাষা ব্যবহার করে, তাদেরকে বলবো পলিগ্লট, বহুভাষী। আর পেদান্তিক মানে কি? পেদান্তিক মানে হচ্ছে নীতিবাগীশ, বিদ্যাবাগীশ, মানে একজন ব্যক্তি যে ভেরি নলেজেবল, মানে যার মধ্যে নির্দিষ্ট কোনো বিষয়ের অনেক নলেজ আছে এবং সে সমস্ত বিষয়গুলোকে কি করে? পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে থাকেন, তাকে আমরা বলবো পেদান্তিক। পণ্ডিত সুলভ, নীতিবাগীশ, বিদ্যাবাগীশ, ক্লিয়ার? তাহলে গেল 7-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট 8 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর 8। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 8 কি বলছে? কোয়েশ্চেন নম্বর 8 বলছে স্ল্যাপ মানে চড়, একটা হালকা চড় অন দ্য রিস্ট, মানে আমাদের হাতের যে রিস্ট আছে সেই রিস্টে বলতে পারো আমরা কবজি, সেই কবজির ওপরে হালকা করে একটা স্ল্যাপ চড় মারলো। মনে করো শিক্ষক, ক্লাসের টিচার একটা স্টুডেন্টকে বোঝাচ্ছে, অনেকক্ষণ ধরে বুঝতে পারছে না, সে দুষ্টুমি করছে, তাকে ডেকেছে বোর্ডে, দেখো বোর্ডে ডেকে তাকে কিন্তু করতে বলছে বা ধরতে বলছে প্রবলেম ধরতে পারছে না। স্যার তখন কী করলো? হালকা করে লাঠি দিয়ে রিস্টের ওপরে বা একটা স্ল্যাপ হাত দিয়ে হালকা করে একটা চড় মারলো হাতে, মৃদু শাস্তি দিল, মৃদু শাস্তি, ঠিক আছে? পারেনি, অন্যমনস্ক ছিল, ওকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু জোরালো শাস্তি বা বড় শাস্তি দেয়নি, হালকা পানিশমেন্ট দিয়ে ছেড়ে দিল। বলছে এরপরেও যদি তুমি অন্যমনস্ক হও, তোমাকে কিন্তু বেধড়ক শাস্তি দেওয়া হবে বা বড় শাস্তি দেওয়া হবে, ক্লিয়ার? তো এই যে হালকা করে রিস্টে একটা স্ল্যাপ মারলো, তার মানে কি? এটা অল্প শাস্তি দেওয়া হলো। ডি ইজ দ্য কারেক্ট আনসার, এ মাইল্ড পানিশমেন্ট, একটা মৃদু শাস্তি। ওকে, 8-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট 9 দাগ কি বলছে দেখো, 9 দাগ বলছে যে 9 দাগ অ্যাপোলোজেটিক। অ্যাপোলোজেটিক এর সিনোনিম বার করতে হবে। অ্যাপোলোজেটিক মানে হচ্ছে আমরা বলতে পারি যে ভুল করে যে ক্ষমা চায়। তাহলে ক্ষমা কে চায়? যে অনুতপ্ত হয়েছে, অনুতপ্ত, আচ্ছা, যে অনুতপ্ত হয়েছে, অনুতপ্ত, ক্লিয়ার? তাহলে অ্যাপোলোজেটিক মানে হচ্ছে অনুতপ্ত, দেখো ভুল করে, ভুল বুঝতে পেরে সরি বলছে, মানে অনুতপ্ত, এর সিনোনিম লাগবে। হ্যাঁ, এবার কি বলছে দেখো, ডেরিসিভ। ডেরিসিভ মানে কি? দেখো একটা ওয়ার্ড আছে আমাদের DERID, ডিরাইড মানে কি? ডিরাইড মানে হচ্ছে উপহাস করা, ডিরাইড মানে হচ্ছে উপহাস করা, সেখান থেকে ডেরিসিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে উপহাস্য, মানে যে জিনিসটা দেখে তোমার উপহাস করার মতো লাগবে, ঠিক আছে? তো হ্যাঁ, তাহলে উপহাস্য, ডেরিসিভ, ঠিক আছে? কন্ট্রাইট মানে কি? কন্ট্রাইট মানেই হচ্ছে অনুতপ্ত, ঠিক আছে? অনুতপ্ত। তাহলে সিনোনিম আমরা পেয়ে গেলাম, বি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে অ্যাপোলোজেটিক ছিল কোয়েশ্চেন নাম্বার 9, অনুতপ্ত আমাদের কিন্তু কোয়েশ্চেন অপশনের বি, কন্ট্রাইট মানে অনুতপ্ত, ক্লিয়ার? স্ট্যাগন্যান্ট মানে কি? স্ট্যাগন্যান্ট মানে নিশ্চল, এক জায়গায় স্থির হয়ে আছে, আটকে আছে, সরছে না, তাকে বলবো স্ট্যাগন্যান্ট। সলিড মানে কি? কঠিন। তাহলে 9-এর কিন্তু বি উত্তর। এবার যাবো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখে নাও। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 10 বলছে ম্যাগন্যানিমিটি। ম্যাগন্যানিমিটি মানে কি? এর সিনোনিম লাগবে মহানুভবতা বা উদারতা বলতে পারি, ঠিক আছে? মহানুভবতা বা উদারতাও বলতে পারি, মানে যে উদার, অন্যকে উপকার করতে পছন্দ করে, ঠিক আছে? যে খুবই ভালো, দয়ালু বলতে পারি। তাহলে দেখো অল্ট্রুইজম। অল্ট্রুইজম মানে কি? অল্ট্রুইজম মানেই হচ্ছে পরতা। পরার্থপরতা মানে অন্যকে উপকার করতে পছন্দ করে। দেখো একটি মেয়ে অন্যর একটি মেয়ে হয়তো মন মরা হয়ে বসে আছে, তাকে গিয়ে কিন্তু জিজ্ঞেস করছে, তার পাশে দাঁড়াচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? মহানুভবতা, পরার্থপরতা, অন্যের যে উপকার করতে পছন্দ করে, অন্যের পাশে থাকতে পছন্দ করে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার, কারেক্ট সিনোনিম। মহানুভবতা, উদারতা, পরার্থপরতা, সেম মিনিং। ভিরুলেন্স মানে কি? ভিরুলেন্স মানে হচ্ছে তীব্রতা, ভিরুলেন্ট, ঠিক আছে? VIRULENT, ভিরুলেন্ট মানে তীব্র, সেখান থেকে ভিরুলেন্স, তীব্রতা। ওকে, আর এবার যাবো আমরা ইনভিডিয়াসনেস মানে কি? ইনভিডিয়াসনেস মানে অমনোরম, মানে আনপ্লেজেন্ট আমরা বলতে পারি, যেটা মনোরম নয়, প্লেজেন্ট নয়, সামথিং দ্যাট ইজ নট প্লেজেন্ট, ঠিক আছে? ইনভিডিয়াসনেস বলবো, অমনোরম। আর ভোলেটাইল মানে কি? ভোলেটাইল মানে উদ্বায়ী, মানে মনে করো কর্পূর তুমি কোথাও রেখেছো, সেটা কি? উবে যাবে, কেরোসিন তেল উবে যাবে, তো এটাকে বলি উদ্বায়ী। বা মনে করে পরিবর্তনশীল বলতে পারি, কোনো মানুষকে যদি কোনো মানুষের সাথে এই ওয়ার্ডটা ইউজ করি তাহলে হবে কি? অস্থির বা পরিবর্তনশীল বলতে পারি, ভোলেটাইল, ক্লিয়ার? তাহলে উদ্বায়ী, মেন মিনিংটা উদ্বায়ী। 10-এর এই উত্তর। এবার যাবো নেক্সট 11 দাগ কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 11। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে আমরা দেখে নেবো। 11 বলছে মাই ফিট, আমার পা যুগল, ফিট মানে পায়ের পাতা, তাহলে দুটো পায়ের পাতা কি হচ্ছে? ডোন্ট ড্যাশ দ্য গ্রাউন্ড ফর দ্য রেস্ট অফ দ্য ডে, মানে একজন ব্যক্তি, মনে করো ফ্যামিলিতে এই ব্যক্তিটি মনে করো পাইলট, ক্লিয়ার? তার ফ্যামিলি
বাড়িতে থাকে এবং পাইলটের কাজ মানে বুঝতেই পারছো তাকে প্লেন চালাতে হবে, তাই বলছে আমাকে মনে করো সপ্তাহে, আমি মনে করলাম সপ্তাহে 6 দিন বা 5 দিন বা 4 দিন সে কী করে, সে কিন্তু কাজে যায়, প্লেন চালায়। বলছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে প্লেনের উপরেই থাকতে হয়। মনে করো আমি বললাম যে 10 ঘন্টা, বেশি বললাম, মনে করো 10 ঘন্টা সে প্লেনের মধ্যে থাকে এবং সেই 10 ঘন্টা বাদে সে বলছে বাকি যে সময়টা দিনের, সেই সময়টা আমি মাটি স্পর্শ করি আর বাদ বাকি সময়টা কিন্তু আমি প্লেনের মধ্যেই থাকি। তাই বলছে মাই ফিট ডোন্ট ড্যাশ দ্য গ্রাউন্ড, বলছে আমার পা মাটি স্পর্শ করে না ফর দ্য রেস্ট অফ দ্য ডে, মানে দিনের যেটুকু সময় আমি ফ্যামিলিতে কাটাই সেইটুকু আমার পা মাটিতে থাকে, কিন্তু বাদ বাকি সময় কিন্তু আকাশেই থাকে, মানে প্লেনে থাকে। তাহলে মাই ফিট ডোন্ট টাচ, দেখো টাচ রয়েছে, টাচ মানে স্পর্শ করা, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখবো স্ল্যাব, স্ল্যাব মানে কি ফলক, স্ল্যাব মানে ফলক, কোনো একটা মনে করো পাথরের একটা যে টুকরো সেটাকে আমরা কিন্তু বড় টুকরোকে স্ল্যাব বলবো। পিউরিফাই মানে কি পবিত্র করা, আর ডিল মানে কি, ডিল মানে হচ্ছে আমরা বলতে পারি যে সমস্ত যে কারবার আমরা করি ডিল, ঠিক আছে, সেটাকে ডিল বলবো। পিউরিফাই পবিত্র করা, 11 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 12 কি বলছে দেখে নাও, এটা একটা, হ্যাঁ এটা একটা হচ্ছে কি ন্যারেশন, ঠিক আছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে দ্য সেজ মানে কি সাধু, সন্ন্যাসী, সেইড বলেছিল, ম্যান মানুষ, প্রপোজেস মানুষ প্রস্তাব করে, ঠিক আছে, মানুষ প্রস্তাব তোলে, অ্যান্ড গড এবং সেই প্রস্তাবটা মীমাংসা করে, গড ডিসপোজেস মানে সেই প্রস্তাবের মীমাংসা কে করে, ভগবান করে, ঠিক আছে। তাহলে এটা দেখো, এটা কিন্তু একটা চিরন্তন ইউনিভার্সাল ট্রুথ যেটা আমরা মেনে থাকি, যে কাজ আমরা করি কিন্তু তার মীমাংসা কাজ আমরা তো অবশ্যই করি না, মানে আমরা যারা বিশ্বাস করি ভগবানের একটু রিলিজিয়াস ব্যক্তি যে সব কিছুই নাকি ভগবান করায়, তো এখানে বলতে চাইছে মানুষ আমরা প্রস্তাব তুলি এবং সেই প্রস্তাবটাকে কার্যকর করে কে, ভগবান, ক্লিয়ার। তো এই ব্যক্তিটি এই কথাটা বলছে, মনে করে ধার্মিক ব্যক্তি। তো এটাকে আমাদেরকে কী করতে হবে, ইনডাইরেক্ট করতে হবে, এবং আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে দেখেছি যে বাক্যগুলো চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, TRUTH, ইউনিভার্সাল ট্রুথ, বা মনে করো আমরা যদি বলি রেগুলার হ্যাবিট, যে কাজটা আমরা রেগুলার করি, রেগুলার হ্যাবিট, ক্লিয়ার। তাহলে এই ধরনের বাক্যগুলো, এই যে ইউনিভার্সাল ট্রুথ, রেগুলার হ্যাবিট বা হিস্টোরিক্যাল যে ট্রুথগুলো আমাদের আছে, হিস্টোরিক্যাল ট্রুথ, TRUTH, হিস্টোরিক্যাল ট্রুথ, বা কোনো বাক্যের মধ্যে হিস্টোরিক্যাল ট্রুথ, এদের ক্ষেত্রে আর বা যদি ন্যারেশনের ক্ষেত্রে ডাইরেক্ট এই যে রিপোর্টেড যে স্পিচ ইনভার্টেড কমার মধ্যে যদি মনে করো শুড রয়েছে, SH ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু, শুড, উড রয়েছে, WOULD, শুড, উড, আর কি রয়েছে কুড, COULD, কুড, ঠিক আছে, হ্যাড রয়েছে, হ্যাড, ঠিক আছে, আর কি রয়েছে মাস্ট, MUST, মাস্ট, এদের ক্ষেত্রে। তাহলে 1 নম্বর পয়েন্ট দেখো, এই ক্ষেত্রে কোনো টেন্সের চেঞ্জ হয় না, ন্যারেশনে আমাদেরকে তো টেন্সের চেঞ্জ করতে হয়। তো রিপোর্টেড যে স্পিচ, সেই স্পিচের মধ্যে 1 নম্বর পয়েন্ট, যদি আমার ইউনিভার্সাল ট্রুথ থাকে কোনো টেন্সের চেঞ্জ হবে না। যদি রেগুলার কোনো একটা হ্যাবিটের কথা বলে, রেগুলার হ্যাবিট, তাহলে সেখানেও কিন্তু টেন্সের চেঞ্জ হবে না। হিস্টোরিক্যাল কোনো ট্রুথ বললে সেই হিস্টোরিক্যাল ট্রুথের ক্ষেত্রেও কিন্তু কোনো টেন্সের চেঞ্জ হবে না। এবং রিপোর্টেড স্পিচের মধ্যে যদি শুড থাকে, উড থাকে, কুড থাকে, হ্যাড থাকে, মাস্ট থাকে, যদি মাইট, MIGHT, মাইট থাকে, টেন্সের কোনো চেঞ্জ হবে না। বোঝা গেল? আর একটা ক্ষেত্রে টেন্সের চেঞ্জ হয় না, সেটা কোন ক্ষেত্রে, ন্যারেশনে, যদি মনে করে রিপোর্টিং যে ভার্ব মানে এই বাইরের অংশ, আমি দুটো অংশ বলছি ন্যারেশনে, একটা হচ্ছে এই যে বাইরের অংশ এটা, আর ইনভার্টেড কমার মধ্যের অংশ ভেতরের অংশ বলছি আমি, ঠিক আছে, আমি রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এভাবে বলছি না। তাহলে এটা হচ্ছে বাইরের অংশ, এটা হচ্ছে বাইরের, এটা হচ্ছে ভিতরের, ক্লিয়ার, এটা হচ্ছে বাইরের ভিতরের। তো বাইরের অংশে যদি আমাদের কি থাকে, সে থাকে, সেইস থাকে, ঠিক আছে, শ্যাল উইল থাকে, শ্যাল উইল, ক্লিয়ার। তাহলে এই সমস্ত ভার্বগুলো যদি রিপোর্টিং ভার্ব মানে বাইরের অংশে থাকে, তাহলেও কিন্তু ভেতরের অংশে টেন্সের চেঞ্জ হবে না। ভেরি ভেরি নিয়ম কিন্তু 1 2 3 4 5টা নিয়ম কিন্তু তোমরা পেয়ে গেলে কোন কোন ক্ষেত্রে টেন্সের চেঞ্জ হবে না ন্যারেশনে। তো গেল, তাহলে এখানে দেখো এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথের মধ্যে পড়ছে, টেন্সের কোনো চেঞ্জ হবে না, শুধু মাঝখানে এই কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে একটা দ্যাট বসাবো। তাহলে কী বলছে দেখো, অপশান এ আমরা দেখে নিই। অপশান এ বলছে কি, দ্য সেজ সেইড দ্যাট ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস, একদম এ ইজ দ্য কারেক্ট আনসার, কোনো টেন্সের চেঞ্জ করেন। দেখো মাঝখানে দ্যাট দিয়ে যা আছে রেখে দিচ্ছে, ম্যান প্রপোজেস অ্যান্ড গড ডিসপোজেস, বোঝা গেল? তাহলে টেন্সের চেঞ্জ হবে না, এখানে প্রপোজ করেছে, এখানে হ্যাড নিয়ে এসছে, এটা হবে না। দ্য সেজ সেইড দ্যাট ম্যান প্রপোজ, এখানে প্রপোজেস হবে, করেনি, তো এটাও ভুল। দ্য সেজ সেইড দ্যাট ম্যান প্রপোজ, এখানে টেন্সের চেঞ্জ করে ফেলেছে, কাটা। 12 এই উত্তর। এবার যাবো নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 13,
হ্যাঁ 13 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 13 বলছে এ ম্যান, একজন মানুষ, মে ডাই, মারা যেতে পারে। মে মানে পাড়া, এবং যেখানে সম্ভাবনা থাকবে একটা, সেই পাড়াকে আমরা মে দিয়ে এক্সপ্রেস করব। এ ম্যান মে ডাই, একজন মানুষ মারা যেতে পারে। নেশনস মানে আমাদের যে সমস্ত জাতিগুলো আছে, নেশনস মে রাইজ বলছে জাতি উত্থিত হতে পারে, ওপরে উঠতে পারে, আবার ফল পতনও ঘটতে পারে জাতির, ক্লিয়ার। বাট কিন্তু অ্যান আইডিয়া, একটা ধারণা, একটা ইন্টেলিজেন্স, যেটা বলতে চেয়েছে একটা আইডিয়া, লিভড অন, কিন্তু এখানে লিভড অন রেখেছে। দেখো আবার বললাম কি, একটু আগেই বললাম যে বাক্যগুলো ইউনিভার্সাল ট্রুথ, সেই বাক্যগুলো কি হবে, সেই বাক্যগুলো সবসময় মাথায় রাখবে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। যে বাক্যগুলো ইউনিভার্সাল ট্রুথ, সেই বাক্যগুলো সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে আমরা প্রকাশ করব, ঠিক আছে। ইউনিভার্সাল ট্রুথ যেগুলো রেগুলার হ্যাবিট প্রতিদিন করি, এই বাক্যগুলোকে আমরা কিন্তু V1 মানে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে বলবো। দেখো সেই সিম্পল প্রেজেন্ট টেন্সই আছে, বলছে এ ম্যান মে ডাই, বলতে পারি পারে, মে মানে পারে, এখানে মেটাই, আচ্ছা মে মানে এটা মোডাল ভার্ব, ডাই মানে সম্ভাবনা বোঝাচ্ছে, আমরা সিম্পল প্রেজেন্টের মধ্যে ধরবো, ঠিক আছে। বলছে নেশনস মে রাইজ, নেশন কিন্তু কি করতে পারে, সম্ভবত উত্থিত হতে পারে, পতন ঘটতে পারে। কিন্তু এবার কি বলছে দেখো, বলছে অ্যান আইডিয়া, একটা ধারণা, এটা তো সম্ভাবনা বলছিল, কিন্তু বলছে একটা আইডিয়া কিন্তু সারা জীবন বেঁচে থাকবে। তাহলে এই যে অংশটা, এই যে বাট অ্যান আইডিয়া বেঁচে থাকে, সারা জীবন বেঁচে থাকে এবং কন্টিনিউ করে, কন্টিনিউ টু লিভ, এটা চিরন্তন সত্য। তাহলে এই বাক্যটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখবো। সিম্পল প্রেজেন্ট টেন্সে মানে ভার্বের ফার্স্ট ফর্ম এবং ফ্রেজাল ভার্বটা কিন্তু লিভ অন, ঠিক আছে। এবং অ্যান আইডিয়া থার্ড পারসন সিঙ্গুলার, যে অ্যান আইডিয়া এটা কিন্তু সাবজেক্ট, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার, SINGULAR সিঙ্গুলার, এবং কি থার্ড পারসন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে S/S, তাহলে লিভস অন হবে। সি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে লিভড অন ছিল, চিরন্তন সত্য, সিম্পল প্রেজেন্ট টেন্স, 13 সি উত্তর। এবার যাও নেক্সট 14 কি বলছে দেখো, 14 হ্যাঁ 14 কি বলছে, এটা কিন্তু একটা ইডিয়াম, বলছে বডি অ্যান্ড সোল, বডি মানে শরীর এবং আত্মা। তাহলে মনে করো একজন ব্যক্তি কোনো এক জায়গায় কাজ করতে গেছে, ওয়ার্কার সেখানকার, এবং সেখানকার যে প্রজেক্ট ম্যানেজার আছে, সেই প্রজেক্টের যে ম্যানেজার, সে কি বলছে, তোমরা যারা কাজ করছো এখানে, শুধুমাত্র তোমাদের শরীরটা এখানে, মন অন্য জায়গায় এরকম করলে হবে না, এরকম শ্রমিকদেরকে আমরা এখানে রাখি না। শরীর এবং মন মানে পুরোপুরি কমপ্লিটলি এন্টায়ারলি কিন্তু সুন্দরভাবে এখানে ইনভলভ থাকতে হবে এবং মন দিয়ে কাজটাকে করতে হবে। তাহলে শরীর এবং আত্মা সব কিছু দিয়ে, মানে এন্টায়ারলি, হোললি, কমপ্লিটলি, এর মিনিং ক্লিয়ার। সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো হোললি অ্যান্ড এন্টায়ারলি বা কমপ্লিটলিও হতে পারে, 14 সি উত্তর। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 15। হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে, কোয়ান্ডারি মানে কি, কোয়ান্ডারি মানে বলতে পারি আমরা একটা সংকট, বলতে পারি একটা সংকট, বা বলতে পারি আমরা মুশকিল, সংকট বা আমরা কিন্তু মুশকিল বলতে পারি, মুশকিল, এটা বিপদ। দেখো একটা ব্যক্তির কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং দুই বন্ধু কী করছে, স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে, ওকে। তাহলে এই যে ব্যক্তিটা যার অ্যাক্সিডেন্ট ঘটেছে, সে কিন্তু একটা বিপদের মধ্যে আছে, সংকটের মধ্যে আছে, একটা মুশকিলের মধ্যে আছে, ক্লিয়ার। এর লাগবে কি সিনোনিম, ঠিক আছে, আমরা দেখে নেব। তো কী বলছে দেখো, আমাদের যে ফার্স্ট অপশনটা বলছে, সেই অপশনটা বলছে কিন্তু কিনস মানে CINCH। তো কিনচের মানে কি, CINCH এর মানে হচ্ছে তোমার, মানে বলতে পারি আমরা যে সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি ইজি, মানে খুব সহজ। অপশন এ বলছে কিঞ্চ বা সিঞ্চ, তোমরা যা বলবে, তো মানে হচ্ছে এক্সট্রিমলি ইজি, সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি ইজি মানে খুব সহজ। ব্রিজ মানে কি, ব্রিজ মানে তোমরা জানো যে মৃদু মন্দ বাতাস। ক্লিক মানে কি, ক্লিকের মানে হচ্ছে একটা স্মল গ্রুপ, ঠিক আছে, একটা ছোট্ট গোষ্ঠী, ছোট দল, তাকে বলবো ক্লিক। আর ইমফ্যাস মানে হচ্ছে কানা গলি, বা বলতে পারি আমরা চরম সংকট। একটা কানা গলির মধ্যে এসে পড়েছি, মানে একটা চরম বিপদের মধ্যে এসেছি যার থেকে কোনো রেহাই নেই, তাহলে চরম সংকট, ক্লিয়ার। তাহলে সিনোনিম পেয়ে গেলাম, ডি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়ান্ডারি ইজ ইকুয়াল টু ইমফ্যাস। 15 16 কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 16 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 16 বলছে দ্য রিসেন্ট ডিসকভারিজ, সাম্প্রতিক যে সমস্ত ডিসকভারিজগুলো হয়েছে, আবিষ্কারগুলো হয়েছে, সেই আবিষ্কারগুলো হ্যাভ রাইজেন মানে মানুষজনদের মধ্যে তুলে ধরেছে, বাড়িয়ে দিয়েছে মানুষজনের আশা অ্যাবাউট কিসের সম্পর্কে, পসিবল সম্ভাব্য যে অ্যাপ্লিকেশনস, এই যে আবিষ্কারগুলো হয়েছে, এই আবিষ্কারের যে সম্ভাব্য যে প্রয়োগ হতে পারে মানুষজনের মধ্যে একদম তাই, সেই প্রয়োগগুলো নিয়ে কিন্তু মানুষজন খুবই আশা জাগিয়ে তুলেছে, বাড়িয়ে তুলেছে। এবার দেখো তাহলে এই যে
এই ব্যক্তিরা নানান জায়গা তারা ঘুরে বেড়ায়, এক্সপিডিশন করা, মনে করো হ্যাঁ একদম তা এক্সপ্লোর করে, তারা নতুন জায়গায় গেছে, নতুন জায়গায় গিয়ে নতুন নতুন অনেক আবিষ্কার করেছে এবং সেই আবিষ্কারগুলো এই সমস্ত মানুষজনদের কাছে একটা বিশাল আশা জাগিয়ে তুলেছে যে এই আবিষ্কারগুলোর অনেক প্রয়োগ কিন্তু আমরা বাস্তব জগতে করতে পারবো, আমাদের জীবনে করতে পারবো। তো এই যে আশা জাগিয়ে তুলেছে, দেখো একটা ভার্ব, একটা হচ্ছে রাইজ আর একটা হচ্ছে মনে করো অ্যারাইজ। আচ্ছা, একটা রাইজ আর একটা হচ্ছে অ্যারাইজ, দুটোর মধ্যে ডিফারেন্স আছে, ক্লিয়ার? ARIAC, অ্যারাইজ। শর্টকাট নিয়ম বলে দেবো। প্রথমে বলি রাইজ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ, TRANSITIVE, ইনট্রানজিটিভ। আর অ্যারাইজ মানে হচ্ছে, অ্যারাইজটা হচ্ছে ট্রানজিটিভ। এবার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি তোমাদের অবশ্যই জানতে হবে। তো ইনট্রানজিটিভ মানে একদম ভেরি সিম্পল, মানে যে ভার্বের অবজেক্ট থাকে না, অবজেক্ট। আমি ভাত খাই, আই ইট রাইস, এই দেখো আই ইট রাইস, RIC, আমি খাই ভাত। তাহলে ইট হচ্ছে খাওয়া, কাজ। তাহলে ভার্বকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, কী বা কাকে। আমি কি খাই, ভাত খাই, তাহলে এই ভার্বের অবজেক্ট আছে। যে ভার্বের অবজেক্ট থাকবে তাকে বলবো ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? ট্রানজিটিভ, যেটা হচ্ছে অ্যারাইজ। ওকে, সরি অ্যারাইজ লিখলাম আমরা এখানে রেইজ দিলাম, ঠিক আছে? অ্যারাইজটাকে আমরা অ্যারাইজ না লিখে আমরা রেইজ দেবো, যেটা আমাদের এখানে লাগবে, ঠিক আছে? রেইজ বলি আমরা, হ্যাঁ, RAISE, রেইজ, এই ভার্বটা আমাদের এখানে লাগবে। তো দেখো রাইজ মানে কিন্তু উদিত হওয়া, রাইজ মানে বৃদ্ধি পাওয়া বলতে পারি, আর হচ্ছে রেইজ মানেও তাই বাড়ানো। রেইজ মানে কেউ তোলে, উপরে তোলা, বাড়ানো, রেইজ, ক্লিয়ার? তো দুটোই ভার্ব। তো রাইজ যে ভার্বটা, সেই ভার্বটার কোনো অবজেক্ট হয় না। এই যে রাইজ ভার্বের কোনো অবজেক্ট হয় না, অবজেক্ট থাকে না, তাহলে এই ভার্বটাকে আমরা ইনট্রানজিটিভ বলবো। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে? সকর্মক্রিয়া। আর যার কিন্তু অবজেক্ট থাকে না সেটাকে আমরা কি বলবো, ইনট্রানজিটিভ। তো দেখো এখানে যেটা বলেছে, দ্য রিসেন্ট ডিসকভারিজ, সাম্প্রতিক আবিষ্কারগুলো, হ্যাভ রাইজেন মানে বৃদ্ধি করেছে কি, হোপস। তাহলে দেখো কি বৃদ্ধি করেছে, আশা বৃদ্ধি করেছে, এটা তো অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট ভার্বের। তাহলে আমরা জানি যে রাইজ ভার্বের কিন্তু কোনো অবজেক্ট থাকে না, তাহলে এখানে তো অবজেক্ট আছে, তাহলে এখানে রাইজ হবে না। তাহলে আমরা বৃদ্ধি করার কথা বলছি, আমরা কিন্তু রেইজ ভার্বটাকে ইউজ করে দেবো, রেইজ, RAISED, বোঝা গেল? ওকে, তাহলে আমাদের কিন্তু হ্যাঁ এই অংশটা ভুল, কোন অংশ দেখো রাইজেন আছে, এই যে রাইজেনটা কিন্তু রেইজড হবে, B ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল রাইজ এবং রেইজের মধ্যে ডিফারেন্স? ওকে, আর এক রকমভাবে তোমরা রাইজ আর রেইজটাকে মনে রাখতে পারো, যে মনে করো রাইজ মানে হচ্ছে যে জিনিসটা অটোমেটিক বৃদ্ধি পায়, যে জিনিসটা অটোমেটিক বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে আমরা রাইজ বলবো। দ্য সান রাইজেস, সূর্য ওঠে, সূর্যকে কি কেউ তোলে? সূর্য ওঠে, মানে আমরা ন্যাচারাল প্রসেস ভাববো। যে জিনিসগুলো ন্যাচারালি বৃদ্ধি পায় বা প্রকৃতির কোনো জিনিস, সেই জিনিসগুলোকে অটোমেটিক হওয়া ধরবো, ঠিক আছে? সেই জিনিসের সাথে আমরা কিন্তু রাইজ ভার্বটা ইউজ করব। আর মানুষ পতাকা তোলে, মনে করে বললাম আই রেইজড দ্য ফ্ল্যাগ বা ন্যাশনাল ফ্ল্যাগ, আমি কিন্তু উত্তোলন করেছিলাম, তুলেছিলাম জাতীয় পতাকা। জাতীয় পতাকা একা একা ওঠেনি, আমাকে তুলতে হয়েছে। তাহলে যে জিনিসগুলো কারো দ্বারা উপরে ওঠে বা বৃদ্ধি পায়, তা সেই ক্ষেত্রে আমরা কিন্তু রেইজ ভার্বটা ইউজ করবো, শর্টকাট প্রসেস। তাহলে 16 কিন্তু আমাদের বি পার্টে ভুল। এবার যাবো নেক্সট 17 কী বলছে দেখে নাও, কোয়েশ্চেন নাম্বার 17। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 17 বলছে যে অদিতি সেইড, অদিতি বলেছিল আই অ্যাম নট ইনভেস্টেড ইন দ্য প্রজেক্ট এনি মোর। বলছে এই প্রজেক্টে, হ্যাঁ এখানে একটুখানি মিনিংয়ের গন্ডগোল হতে পারে। এখানে বলতে চেয়েছে যে আমাকে আর ইনভেস্ট করা হয় না এই প্রজেক্টে এনিমোর, আর ক্লিয়ার? এবার দেখো তাহলে আমাদের ন্যারেশন করতে গেলে কি বুঝতে হবে আমাদের, সেটা হচ্ছে কি আই হচ্ছে প্রথম ব্যক্তি। প্রথম ব্যক্তি মানেই কি, আই মানে কি প্রথম ব্যক্তি, তাহলে প্রথম ব্যক্তি হচ্ছে অদিতি। মেয়ে তাহলে শি হবে। ডাইরেক্টে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়, শি একজন, তাহলে অ্যামটা ওয়াজ হবে। নট ইনভেস্টেড যেমন আছে, ইন দ্য প্রজেক্ট আর কোনো চেঞ্জ নেই, ক্লিয়ার? মাঝখানে কিন্তু এটা দ্যাট বসবে, এই হচ্ছে ন্যারেশনের চেঞ্জ। তাহলে অদিতি সেইড দ্যাট রাখবো, আমরা অপশানে চলে যাব। বুঝতে পারছো কী কী চেঞ্জ? আইটা কিন্তু শি হবে, অ্যামটা ওয়াজ ওয়্যার হবে, যে কোনো একটা। ওকে, শি আছে মানে ওয়াজ হবে, আর কোনো চেঞ্জ করার কিছু নেই। আমরা দেখবো অদিতি সেইড দ্যাট শি হ্যাড, হ্যাড আসবে না এখানে, ভুল। অদিতি সেইড দ্যাট শি ডু নট আসবে না এখানে, ভুল। অদিতি সেইড দ্যাট শি ইজ নট হবে না, ভুল। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, তো অবশ্যই হবে। অদিতি সেইড দ্যাট শি, আইটা শি হলো একদম পারফেক্ট, ওয়াজ হলো এমটা, ওয়াজ নট ইনভেস্টেড ইন দ্য প্রজেক্ট এনিমোর, আর। তাহলে 17 ডি উত্তর। এবার যাবো নেক্সট 18 কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 18, একদম কোয়েশ্চেন নাম্বার 18 বলছে দ্য গভর্নমেন্ট, সরকার, হ্যাজ বিন বিল্ডিং,
সরকার নির্মাণ করছে মোর স্কুলস, আর অনেক বেশি স্কুলস নির্মাণ করছে টু প্রোভাইডেড এডুকেশন, মানে বলতে চেয়েছে যাতে সরবরাহ করতে পারে শিক্ষা, সরবরাহ করতে শিক্ষা অ্যাট দ্য সেকেন্ডারি স্কুল, মানে মাধ্যমিক স্তরের বা মাধ্যমিক যে স্কুলগুলো আছে, হ্যাঁ সেই স্তর পর্যন্ত যাতে মাধ্যমিক স্তরের বাচ্চা কাচ্চাদের ভালো পড়াশুনো হয়, সেই পড়াশুনো সরবরাহ করার জন্যে কিন্তু অনেক বেশি বেশি করে স্কুল সরকার তৈরি করে চলেছে অনেক দিন ধরে। ক্লিয়ার? এইবার আমরা জানি কি, যখন আমরা ইনফিনিটিভ করি আমাদের টুর পরে ভার্বের কি ফর্ম হয়? টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, মানে কি, মানে হচ্ছে আমাদের ইনফিনিটিভ, তাই তো? তাহলে টুর পরে দেখো এখানে প্রোভাইডেড রয়েছে, প্রোভাইডেড কেন হবে? টু প্রোভাইড হবে। ওকে, টু প্রোভাইড এডুকেশন অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল, দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু প্রোভাইড এডুকেশন, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে 18 ডি উত্তর। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 19 দাগ কি বলছে আমরা দেখে নেবো। 19, হ্যাঁ কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো, বলছে ওয়ান অফ হিজ রুলস। দেখো এখানেও কিন্তু নিয়মটা ভালো করে ফলো করো, ওয়ান অফ হিজ রুলস, এই ফ্রেজটা খেয়াল করো। আমি তোমাদেরকে বলেছিলাম যে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, বোথ অফ দ্য, আইদার নাইদার অফ দ্য। ক্লিয়ার? এদের ক্ষেত্রে এই অফ দ্য দিয়ে যদি সাবজেক্টের জায়গায় থাকে তাহলে কিন্তু এই ওয়ান অফের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা কিন্তু প্লুরাল ফর্মে হবে। দেখো রুলস রয়েছে, ওয়ান অফ দ্য বয়েজ, সাম অফ দ্য গার্লস, মেনি অফ দ্য মেন, ঠিক আছে? তো হ্যাঁ, বোথ অফ দ্য ওমেন। তো এইরকম অফ দ্য থাকলে এর যে পরে নাউনটা থাকবে প্লুরাল ফর্মে হবে। কিন্তু সাবজেক্ট কে হবে? সাবজেক্ট কে হবে ডিসাইড করবে প্রিপোজিশন। প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হবে। প্রিপোজিশনের আগে কি আছে? ওয়ান, একজন, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার। ক্লিয়ার? এই নিয়মগুলো বুঝতে হবে, এইভাবে অ্যানালাইজ করতে হবে তোমার ইংলিশকে ইমপ্রুভ করতে গেলে। তাহলে ওয়ান অফ দ্য রুলসগুলোর মধ্যে একটা, ঠিক আছে, ওয়াজ টু অলওয়েজ ড্যাশ। আচ্ছা, বলছে ওয়ান অফ হিজ রুলস, তার নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম কি ছিল? ওয়াজ ছিল টু অলওয়েজ ড্যাশ, কি করা, অ্যান্ড অ্যাওয়েট মানে কিন্তু অপেক্ষা করা, ইনস্ট্রাকশন নির্দেশনার জন্য, টু এন্টার মানে মনে করো এই ব্যক্তিটা ঘরের মধ্যে প্রবেশ করবে, বলছে সে জীবনে অনেকগুলো নিয়মকানুন মেনটেন করে চলে, পালন করে চলে, তাই বলছে সেই সমস্ত নিয়মকানুনগুলোর মধ্যে একটা নিয়ম কি হচ্ছে, সে কারোর ঘরের মধ্যে প্রবেশ করার আগে সে কি করবে? সে অলওয়েজ সবসময় নক করে, ঠিক আছে, ঠক ঠক শব্দ করে, তারপর সে কিন্তু অপেক্ষা করে যে ভেতরে থাকা ব্যক্তিটা তাকে ইনস্ট্রাকশন নির্দেশনা দিচ্ছে কিনা ভেতরে আসার। ক্লিয়ার? সেই অ্যাওয়েট অপেক্ষা করে ইনস্ট্রাকশনে টু এন্টার, ভেতরে প্রবেশ করার জন্য। ক্লিয়ার? তো গেল, তাহলে এখানে নক করে, দেখো কোথায় আছে? রেজিস্ট মানে কি? রেজিস্ট মানে অপশানে বাধা দেওয়া, প্রতিরোধ করা। রাব মানে হচ্ছে ঘষা, আমরা হাত ঘষি না, পিঠ ঘষি, শরীর ঘষি, তাহলে রাব। ব্লিঙ্ক মানে কি? ব্লিঙ্ক মানে চোখ পিট করা। আর নক মানে কি? নক মানে হচ্ছে ঠক ঠক করা। ক্লিয়ার? দরজায় ঠক ঠক করা। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়ান অফ হিজ রুলস ওয়াজ, তার অনেকগুলো নিয়মের মধ্যে একটা ছিল কি? টু অলওয়েজ নক অ্যান্ড অ্যাওয়েট। এখানে এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট নিয়ম জানতে হবে। 19 ডি উত্তর। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই অ্যাওয়েট ভার্বটা দিয়ে। দেখো ওয়েট মানে কিন্তু অপেক্ষা করা। ওয়েটের পরে তুমি ফর বসাতে পারবে, ঠিক আছে? আই ওয়েট ফর হিম বলতে পারলে, হিম, ঠিক আছে? ওয়েট ফর হিম, তাহলে ওয়েটের পরে কিন্তু তোমার ফর বসছে। আর ফর হচ্ছে প্রিপোজিশনের পরে কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ ফর্ম হবে না। হিমের সাবজেক্টিভ ফর্ম কি? হি। হিমের সাবজেক্টিভ ফর্ম হি। তাহলে ওয়েটের পরে ফর বসবে, কিন্তু অ্যাওয়েট, AWAIT, অ্যাওয়েট মানেও কিন্তু অপেক্ষা করা। অ্যাওয়েটের পরে কিন্তু ফর হবে না। দেখো অ্যাওয়েটের পরে ডাইরেক্ট আমি হিম দিয়ে দেবো। দুটো বাক্য আমি বললাম যে আই অ্যাম ওয়েটিং ফর হিম, আমি অপেক্ষা করছি তার জন্যে, ঠিক আছে? তাহলে ওয়েটের পরে ফর। এবার আমি যদি বলি আই অ্যাম অ্যাওয়েটিং হিম, কোনো ফর লাগবে না, আই অ্যাম অ্যাওয়েটিং হিম মানে আমি তার জন্য অপেক্ষা করছি। দেখো এখানে কিন্তু অ্যাওয়েট রয়েছে, ইনস্ট্রাকশনের আগে কিন্তু কোনো ফর নেই। বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, আমরা কিন্তু প্রচুর এরর পাবো এই রিলেটেড। 19 ডি উত্তর। এবার যাবো 20, আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। হ্যাঁ, আজকে লাস্ট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 20 বলছে টু বার্ন, পুড়িয়ে ফেলা, ওয়ান্স একজনের ফিঙ্গার মানে আঙুল। তো মনে করো একজন ব্যক্তি কোনো আর একজন ব্যক্তির বিজনেস তার সঙ্গে পার্টনারশিপ করেছে এবং প্রচুর পয়সা কিন্তু তার বিজনেসে সে ইনভেস্ট করেছে, এবং দুর্ঘটনাবশত তাদের এই বিজনেসটা কি হলো? ডুবে গেল। এবং ডুবে যাওয়ার পরে তার কি হবে? ফাইন্যান্সিয়াল লস হবে। তাহলে এই যে ফাইন্যান্সিয়াল লস, এই যে ডিলটা করেছিল দুজনে হ্যান্ডশেক করে, এবার কি হলো? তাদের কিন্তু হাতটা পুড়ে গেল। তাহলে বিজনেসে লস হলো মানে কি? আগুন জ্বললো এবং আগুন তাদের ব্যবসায়, এবং সেই আগুনে তাদের হাত পুড়ে গেল। এইভাবেই কিন্তু রিলেট করে মাথায় রাখবে। তাহলে টু বার্ন ওয়ান্স ফিঙ্গার, মনে করো এমনি নর্মাল যে অরিজিনাল আগুনে যদি আমি হাত দিই আমার হাত পুড়ে গেল, তাহলে ওই পোড়াটাও কিন্তু আমার একটা লস, কিন্তু একটা শারীরিক একটা লস, ফিজিক্যাল লস।
আর এখানে ফাইন্যান্সিয়াল লসের কথা বলা হয়েছে তোমাকে। তাহলে কোনো বিজনেসে আমি ইনভেস্ট করেছি, বিজনেস যদি ডুবে যায়, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছি কোনো একটা কোম্পানিতে, সেই কোম্পানি ডুবে গেল, ঠিক আছে, মার্কেট ভ্যালু কমে গেল, তাহলে আমার কি লস হলো? ফাইন্যান্সিয়াল লস। এটাকেও হাত পুড়ে যাওয়া বা আঙুল পুড়ে যাওয়ার কথা বলছে। ক্লিয়ার? তার মানে একটা লস হওয়া কিন্তু। আর এই কথাটা মাথায় রাখবে, এটা কিন্তু অপশনে থাকতেও পারে, নাও থাকতে পারে। ইম্পর্টেন্ট, মানে মেন বিষয়টা হচ্ছে ফাইন্যান্সিয়াল লস। ক্লিয়ার? ফাইন্যান্সিয়াল লস। তো এখানে কি আছে দেখো, অপশন এতে বলছে টু সাফার মানে ভোগা এ লস বাই অ্যাক্টিং র্যাশলি। র্যাশলি মানে একটি কি বলবো, মানে মনে কিছু হঠকারিতার সাথে, ঠিক আছে, মানে ভেবে চিন্তে করিনি, হঠাৎ করে ইনভেস্ট করে দিয়েছি এবং এই জন্যে আমার একটা লস হওয়া, ফাইন্যান্সিয়াল লস। এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তাহলে 20 এ উত্তর। আজকের ক্লাসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ক্লাস কেমন লাগছে সেটাও বলবে, এবং ক্লাস যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেম নিয়ে কিন্তু আমরা অবশ্যই আলোচনা করব। তোমাদের প্রবলেমের কথা আমাকে কমেন্ট করে বলবে। কারো যদি কোনো নির্দিষ্ট টপিকের ওপরে, বিষয়ের ওপরে কোনো প্রবলেম থাকে সেটাও জানাতে পারো। সবাইকে বলবো, বারবার বলবো যে প্লেলিস্টটা কিন্তু অবশ্যই করে ফলো করবে। প্লেলিস্টে কিন্তু প্রচুর তোমরা আলাদা আলাদা টপিকের ওপরে, সেটা গ্রামার হোক বা ভোকাবুলারি হোক, প্রচুর ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা নতুন আসছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে প্লেলিস্ট তারা কিন্তু অবশ্যই করে ফলো করবে। কারণ কি, বেসিক জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার। বেসিক বলতে যেমন টেন্সের যে নিয়মগুলো, প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের ওপরে, যেমন ডিগ্রির যে নিয়মগুলো, ভয়েস চেঞ্জের, ন্যারেশনের যে নিয়মগুলো, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু ভয়েস চেঞ্জের নিয়ম ভয়েস চেঞ্জের ক্লাসে পেয়ে যাবে, আলাদা করে সব টপিক করে মেনশন করে দেওয়া আছে। তো তাদেরকে বলবো অবশ্যই প্লেলিস্ট চেক করবে। আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে।